আচ্ছা, আজকের তাহলে কি হবে তোদের? পৃষ্ঠটান। হ্যাঁ, পৃষ্ঠটান এইটা পড়া হবে, তাই তো? আচ্ছা, পৃষ্ঠটান মানে এমনি যে ওয়ার্ডটা আছে সেখান থেকে কি বোঝা যাচ্ছে? পৃষ্ঠটান বলতে কি, কোনো একটা তরলের পৃষ্ঠটা টান টান অবস্থায় থাকবে, ঠিক আছে? মানে তোরা দেখেছিস না সেই জলের ওপর দিয়ে বেশ মাকড়সা দেখবি খুব দিব্যি হেঁটে চলে যায়, তাই না? জলের উপর দিয়ে হেঁটে চলে যায়, বা কোনো হচ্ছে আহ পোকা জলের উপর দিয়ে কিন্তু হেঁটে চলে যায়। তার মানে কি, জলের উপরিতলটা কিছুটা টান টান অবস্থায় আছে, ঠিক আছে? তো পৃষ্ঠটা কি হচ্ছে, টান টান অবস্থায় থাকছে, ওটাই হচ্ছে কি পৃষ্ঠটান। তো সেটা বলার আগে আমাদেরকে জানতে হবে কি যে বল দুই প্রকারের হয়, ঠিক আছে? একটা হচ্ছে কি সংশক্তি বল, একটা হচ্ছে আসঞ্জন বল, ঠিক আছে? সংশক্তি বল মানে কি, আর আমি নিচ্ছি কি এরকম, দেখ, ধর এখানে হচ্ছে কি আমি নিলাম কি, ধর একটা বালতিতে জল নিলাম, ঠিক আছে? বালতিতে কি নিয়েছি, জল নিয়েছি। এখন যদি আমি বলি যে এখানে কি হচ্ছে, দুটো জলের কণা আছে, এই এদিকে এদিকে দেখবি, দুটো জলের কণা আছে। তো দুটো জলের কণার মধ্যে যে আকর্ষণ বল সেটা হবে কি সংশক্তি বল, মানে একই প্রকার কণার মধ্যে বল। আবার এটা বালতির দেওয়াল আছে না, এই দেওয়ালের সঙ্গে জলের কণাগুলো যে আকর্ষণ বল কাজ করছে সেটা হবে কি আসঞ্জন বল। মানে কি বলতে চাইলাম, যদি একই প্রকার অণু হয় তাদের মধ্যে যে আকর্ষণ বল হবে সেটা হবে কি সংশক্তি বল। জল আর জলের মধ্যে আকর্ষণ বল, কোনো ধরো তেল, সেই তেলের দুটো কণার মধ্যে আকর্ষণ বল সেটা হবে কি সংশক্তি বল। কিন্তু জল আর হচ্ছে যে পাত্রে রেখেছি তার দেওয়ালের সঙ্গে আকর্ষণ বল সেটা হবে কি আসঞ্জন বল, ঠিক আছে? তাহলে প্রথমে লিখে নেব কি সংশক্তি বল আর আসঞ্জন বল, ঠিক আছে? লেখ সংশক্তি বল। সংশক্তি বল, সংশক্তি বল, ঠিক আছে? সংশক্তি বল লিখবি কি, বইতে আছে, আন্ডারলাইন করতে পারিস, কেউ চাইলে লিখতে পারিস, ঠিক আছে? সংশক্তি বল কি লিখবো, যে একই পদার্থের দুটি অণুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলে সংশক্তি বল, ঠিক আছে? একই পদার্থের, হ্যাঁ, একই পদার্থের দুটি অণুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে বলে সংশক্তি বল, লিখতে পারিস। একই পদার্থের দুটি অণুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে সংশক্তি বল বলে। সংশক্তি বলের ইংরেজি হচ্ছে কি কোহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স, ঠিক আছে? আরেকটা বল কি হচ্ছে আসঞ্জন বল, ঠিক আছে? সংশক্তি বলের পর কি হচ্ছে না আসঞ্জন বল, যেটা সান্দ্রতা যেখানে শুরু হচ্ছে সেখানে প্রথমে আছে আসঞ্জন বল। আসঞ্জন বলের ইংরেজি হচ্ছে কি না অ্যাডহেসিভ, অ্যাডহেসিভ ফোর্স। আসঞ্জন বলের সংজ্ঞা কি হবে না, ভিন্ন পদার্থের দুটি অণুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে, ভিন্ন পদার্থের দুটি অণুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে আসঞ্জন বল বলে। ধরো জলের অণুর সাথে জলটা যে পাত্রে রাখা আছে সেই পাত্রের দেওয়ালের সঙ্গে আকর্ষণ বল সেটা হবে কি আসঞ্জন বল, ঠিক আছে? ঠিক আছে, এরপরে চলে আসবো কি না পৃষ্ঠটান। তাহলে কি বলছি, কোনো একটা তরল যদি রাখি তার পৃষ্ঠটা কি হবে, টান টান অবস্থায় থাকবে, ঠিক আছে? মানে কি হয় না, তরল তার পৃষ্ঠতলকে সংকুচিত করতে চায়, ঠিক আছে? মানে যেমন একটা রাবার, না রাবারের যদি আমি একটা পর্দা নিই, সেটা হচ্ছে টান টান করে রাখি, সেরকমই ব্যাপার। তাহলে কি 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 লিখবো, পৃষ্ঠটান, ঠিক আছে? পৃষ্ঠটান, তাহলে কি লিখবো, যে তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল, তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল, মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কোনটা, উপরের তল বালতিতে জল রেখেছি এইটা হচ্ছে কি মুক্ত পৃষ্ঠ। তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা সর্বদা কি করতে চায়, হ্রাস করতে চায়, হ্রাস করতে চায়। এটা হচ্ছে তরলের একটা ধর্ম হয়ে গেল না,
তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা হ্রাস করতে চায়। তরলের মুক্ত পৃষ্ঠের এই সংকোচনের প্রবণতাকে পৃষ্ঠটান বলে, তাই না? তরল তার তাহলে প্রথমে লিখলাম কি যে বল হচ্ছে দুই প্রকার, হচ্ছে একটা হচ্ছে কি সংশক্তি বল আর একটা আসঞ্জন বল। তারপরে বললাম কি যে পৃষ্ঠটান হচ্ছে কি তরল তার মুক্ত পৃষ্ঠকে সর্বদা সংকুচিত করতে চায়, এটা হচ্ছে কি তরলের পৃষ্ঠটান। কেন সংকুচিত করতে চায়? দেখ, আমি যদি বলি কেন সংকুচিত করতে চায়, এর যদি কারণ যদি বলি, দেখ এইখানে ধর জল আছে, হ্যাঁ, যদি আমি বলি এখানে যে এইখানে যে জলের কণাটা আছে তাকে কে কে টানবে, এর সাইডের যে জলের কণাগুলো আছে, এর ভেতরে যে জলের কণাগুলো আছে, এরা টানবে। টানলে কি হবে, এই কণাটা ভেতরের দিকে আসার চেষ্টা করবে কিছুটা, কিন্তু এর ওপরে কি কোনো জলের কণা আছে? নেই। তার মানে কি হবে, যদি আমি বলি এই একটা জলের কণা আছে, তো এই জলের কণাকে এ টানছে এদিকে টানছে, সবাই এরকম করে ভেতরের দিকে যদি টানে, এই জলকণাটা কি হবে, আলটিমেট ভেতরের দিকে একটা বল অনুভব করবে। ওই জন্য সবসময় কি করবে, প্রত্যেকটা কণা যদি ভেতরের দিকে এরকম করে টান অনুভব করে, তার মানে কি হবে, পৃষ্ঠটা পুরো টান টান হয়ে থাকবে। বোঝা গেল কি? হ্যাঁ, তাহলে কি হচ্ছে, তরলের পৃষ্ঠটান তাহলে কোন বলটার জন্য হচ্ছে বলতো? মানে সংশক্তি বল না আসঞ্জন বল? সংশক্তি বল, মানে জলের কণাকে আকর্ষণ করছে। তাহলে সংশক্তির কারণ হচ্ছে, পৃষ্ঠটানের কারণ হচ্ছে কি, পৃষ্ঠটানের কারণ হলো কি সংশক্তি বল। পৃষ্ঠটানের কারণ হলো সংশক্তি বল। এতটা পর্যন্ত হয়েছে এটা। এবারে একটা পরীক্ষা কিরকম দিয়েছে, একটা পরীক্ষা আছে কিরকম, দেখ একটা পরীক্ষা আছে এরকম যে এরকম একটা হচ্ছে কি রিং নেওয়া হয়েছে, ঠিক আছে, এই রিংটা নেওয়া হয়েছে। এবার রিংটাকে কি করে হচ্ছে সাবানের জলে ধর ডুবিয়ে নিয়েছে বা এমনি জলে ডুবিয়ে নিয়েছে, হ্যাঁ এমনি হচ্ছে হাতল দেওয়া আছে, এটা রিং, ঠিক আছে। তাহলে কি হবে, এটাতে একটা জলের আস্তরণ পড়ে যাবে, শুনছিস তো ভালো করে, জলের আস্তরণ পড়ে যাবে। এবারে কি হচ্ছে, একটা সরু সুতো, ঠিক আছে, সরু সুতোকে এরকম করে এটাতে জলে ডুবিয়ে তাকেও রেখে দেওয়া হয়েছে। এবারে কি হবে, এটা এরকম হয়ে পড়ে থাকবে, এর এর বাইরেও জলের আস্তরণ আছে আর এর ভেতরেও জলের আস্তরণ আছে, এরকম ভাবে আছে, হয়েছে। এবারে কি করা হলো, একটা সরু সূচ দিয়ে বা কোনো কাঠি দিয়ে এই ভেতরটাকে টোকা দিয়ে দেওয়া হলো, দিলে কি হবে, এই জলের যে আস্তরণটা সেটা কি হবে, ফেটে যাবে। ফেটে গেলে কি হবে, ভেতরে আর কোনো জলের আস্তরণ থাকবে না, তাহলে থাকবে কি বাইরে। বাইরে যখন এইখানে যখন জলের আস্তরণ থাকবে না, এই সুতোটা তখন কেমন হবে জানিস, এই সুতোটা পুরো গোল হয়ে যাবে। কেন না, এই সুতোটাকে এদিকে টানবে জলের কণা, এদিকে টানবে এদিকে টানবে এদিকে টানবে, তাই না? এরা সবাই কি করবে, এরকম করে টানবে, হয়েছে। তাহলে টানলে কি হবে, এটা দেখতে কেমন হবে, তখন এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, গোল কেন হয়ে যাবে না, আমরা জানি এরকম একটা সুতো যদি আমি এরকম এলোমেলো করে রাখি, তার যে ক্ষেত্রফল হবে, ঠিক আছে, তার যে ক্ষেত্রফল হবে, যদি আমি একে যদি বৃত্ত করে নিই, তাহলে কি হবে, তার হচ্ছে কি সবচেয়ে বেশি ক্ষেত্রফল পেয়ে যাবো এখানে, ঠিক আছে। সবচেয়ে বেশি ক্ষেত্রফল কেন পেয়ে যাবো, না এখান থেকে, না এটাকে সবচেয়ে বড় টান দিচ্ছে না, চারদিকে বাড়ার চেষ্টা করছে, সবচেয়ে বড় কখন হবে, যখন এটা বৃত্তাকার হয়ে যাবে, এই জন্য এটা কি হয়ে যাবে, গোল হয়ে যাবে পুরো, ঠিক আছে। তাহলে এখান থেকে এরকম করে হচ্ছে, ঠিক আছে। এরপরে চলে আসবো কি যে পৃষ্ঠটানের পরিমাণ, ঠিক আছে, পৃষ্ঠটানের পরিমাপ।
পৃষ্ঠটানের পরিমাপ। ঠিক আছে, তোদের বইতে এত গন্ডগোল করে লেখা, গন্ডগোল লেখা বলতে কি রকম, যে কি লেখা আছে জানিস বইতে? পৃষ্ঠটানের পরিমাপ বলছে, ঠিক আছে, পৃষ্ঠটানের পরিমাপ কি বলছি, যে লেখ, হ্যাঁ পৃষ্ঠটানের পরিমাপ লেখ। কোন তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে, কোন তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে রেখার সঙ্গে লম্বভাবে মুক্ত পৃষ্ঠে, কোন তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে কোন তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে রেখার সঙ্গে লম্বভাবে, কোন তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে রেখার সঙ্গে লম্বভাবে তরল পৃষ্ঠ স্পর্শক বরাবর, তরল পৃষ্ঠ স্পর্শক বরাবর একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে, সেটি হলো পৃষ্ঠটান বা পৃষ্ঠটানের পরিমাপ। ঠিক আছে, পৃষ্ঠটান বা পৃষ্ঠটানের পরিমাপ হয়েছে। তাহলে কি হচ্ছে দেখ, এখানে কিরকম দেখাচ্ছে, ধর আমি এই পাত্রে কি করেছি, জল রেখেছি, ঠিক আছে, এই পাত্রে জল আছে এখানে, ঠিক আছে। এখন কি করব, এই জলের যে উপরিতল, সেইখানে ধর জলের উপরিতল এটা, এই জলের উপরিতলে না আমি একটা রেখা রেখে দিয়েছি, মানে রেখাটা রেখেছি, ঠিক আছে। এর উপরে কি হবে, মানে আমি কল্পনা করছি এতটা দৈর্ঘ্যের একটা রেখা আছে, তাহলে ধর এতটা জায়গায় যদি তরল থাকে চারপাশে, আমি যে এখানে একটা রেখা কল্পনা করেছি, এই রেখাটার উপরে কি হবে, তরলের কণাগুলো এদিকে বল প্রয়োগ করবে, এদিকে বল প্রয়োগ করবে, আর এদিকেও কি করবে, বল প্রয়োগ করবে, হ্যাঁ কি না, ঠিক আছে, এদিকেও বল প্রয়োগ করবে, দুদিকে বল প্রয়োগ করবে। তো সেক্ষেত্রে এর একক দৈর্ঘ্যে যে বল প্রযুক্ত হবে সেটাই হবে কি, পৃষ্ঠটানের পরিমাপ, একক দৈর্ঘ্যের উপরে বল বলতে কি, ধর এটা ধর 10 সেমি দৈর্ঘ্যের দণ্ড আছে, তার উপরে একদিকে বল প্রয়োগ হচ্ছে কত, 50 ডাইন। তাহলে আমি কি করব, একক দৈর্ঘ্যে বল 10 সেমি দৈর্ঘ্যে বল কত প্রয়োগ হয়েছে, 50 ডাইন। তাহলে 1 সেমি দৈর্ঘ্যে বল প্রয়োগ কত হবে, 50 ডাইন বাই 10 সেমি, মানে কত হচ্ছে 5 ডাইন বাই সেমি। একক কি এলো, বলের একক বাই দৈর্ঘ্যের একক, মানে ডাইন বাই সেমি। এসআই একক কি আসবে, নিউটন পার মিটার। তাহলে কি লিখবো, লেখ সিজিএস একক কি হবে, কি ডাইন পার সেন্টিমিটার। হ্যাঁ, এসআই একক কি হবে, নিউটন পার মিটার। কেন কি একক দৈর্ঘ্যে বল বলেছে না, একক দৈর্ঘ্যে বল বলেছে মানে কি, বল বাই দৈর্ঘ্য, ঠিক আছে, বল বাই দৈর্ঘ্য। হ্যাঁ মাত্রা হবে, মাত্রাটা নিজেরা বার কর, কি হবে মাত্রাটা নিজেরা বার কর। এখানে একটা জিনিস লিখতে পারিস, যে
যে কি লিখতে পারিস যে এল দৈর্ঘ্যে যদি লম্বভাবে এফ বল প্রযুক্ত হয় তবে পৃষ্ঠ টান ব্র্যাকেটে আমি এস যদি বলি কত হবে এফ বাই এল, মানে বল বাই দৈর্ঘ্য। তবে বলটা কিরকম হতে হবে, লম্বভাবে, বলটা হতে হবে লম্বভাবে। এবার তোরা হচ্ছে এর মাত্রা বার করে ফেল, ঠিক আছে? এটার হচ্ছে কি মাত্রা, পৃষ্ঠটানের মাত্রা, পৃষ্ঠটানের মাত্রা কি হবে বার করে ফেল নিজে। তাহলে বলের মাত্রা কি হবে, আর করবো না আজকের, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, বলের মাত্রা এটা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, দৈর্ঘ্যের মাত্রা এল, ঠিক আছে? এল এল কেটে যাবে, এম টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার যদি জিজ্ঞেস করিস বলের মাত্রা কোথা থেকে এলো, অনেকবার করিয়েছি, দেখে নিবি কোথাও থেকে, ঠিক আছে? বলের মাত্রা কি করে আসে, বল সমান ভর গুণিতক ত্বরণ, ভরের মাত্রা ত্বরণের মাত্রা এসব করতে হবে, ঠিক আছে? আছে, একটু আগে বললাম না বইতে একটা ব্লান্ডার লেখা রয়েছে, কিরকম লেখা রয়েছে, যে ওইখানে লেখা আছে কি, যে একই পরিধি বিশিষ্ট বিভিন্ন আকারের মধ্যে বৃত্তের ক্ষেত্রফল সবচেয়ে বেশি হয়, লিখেছে না? না, ওটা বৃত্তের ক্ষেত্রফল সবচেয়ে কম হয়। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল সবচেয়ে কম লিখেছে বইতে, বৃত্তের ক্ষেত্রফল সবচেয়ে কম লিখেছে, ওই তো লিখেছে, আমরা জানি নির্দিষ্ট পরিসীমা বিশিষ্ট বিভিন্ন ক্ষেত্রের মধ্যে বৃত্তের ক্ষেত্রফল সবচেয়ে কম লিখেছে না, বৃত্তের ক্ষেত্রফল সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, বইতে পরের পৃষ্ঠাতে যেটা লেখা আছে, একই আয়তন, আচ্ছা এই যে এইখানে যেটা লেখা আছে, কোন নির্দিষ্ট আয়তনে যত ঘনবস্তু গঠন করা যায় তার মধ্যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়, এই কথাটা ঠিক আছে। মানে আমি যেটা বলতে চাইছি, দু জায়গায় উল্টো হয়, বইতে কিভাবে বলেছে, ওখানেও সর্বনিম্ন লিখে দিয়েছে, এখানেও সর্বনিম্ন লিখে দিয়েছে, ঠিক আছে? কি লিখবো, দেখ পরিধি যদি সমান হয়, সবার পরিধি সমান, মানে ধর এই তারটা, তো এই তারটা দিয়ে যদি আমি আয়তক্ষেত্র বানাই, যদি বর্গক্ষেত্র বানাই, যদি ট্রাপিজিয়াম বানাই, আর যদি সার্কেল বানাই, তার মধ্যে সার্কেলের ক্ষেত্রফল সবচেয়ে বেশি হবে। কি বললাম, এটা হচ্ছে তার, এই তারটাকে যদি আমি এতগুলো শেপ দিই, তার মধ্যে বৃত্তের ক্ষেত্রফল সবচেয়ে বেশি হবে। তাহলে কি বলবো, কতগুলি একই পরিধি বিশিষ্ট, লিখতে পারিস, তারকে বিভিন্ন, আমি দেখালাম আঁকতে পারে, বিভিন্ন আকার দিলে তার মধ্যে বৃত্তের ক্ষেত্রফল সবচেয়ে বেশি হয়, ক্ষেত্রফল সবচেয়ে বেশি হয়। ওই জন্য জলের এইখানে যদি আমি দিচ্ছিলাম, যেটা এইখানে আমি যখন এটাকে ফাটিয়ে দিলাম, কি হবে, এটাকে চারদিকে টান দিচ্ছে না, এ কি করবে, যাতে বেশি করে সরে যায়, কি শেপ নিচ্ছে, বৃত্ত শেপ নিচ্ছে, তার মানে কি বৃত্তের ক্ষেত্রফলটা সবচেয়ে বেশি। এরপরে আচ্ছা, ধর আমি হচ্ছে একটা জলের কণা নিচ্ছি, এখন বৃত্ত টিত্ত কিছু নয়, ঠিক আছে, একটা জলের কণা নিচ্ছি, সেই জলের কণাটা এরকম, মানে এটা কিন্তু, মানে একটা ভাবতে পারিস যে জলের কণা হচ্ছে যখন পড়ছে সেরকম করে, ওটা কিন্তু কোনো সুতো টুতো নয়, ওটা হচ্ছে ঘন বস্তুর মতো, ঠিক আছে? এটাকে যদি আমি অনেক রকমের শেপ দিই, যদি আমি এরকম একটা শেপ দিই, কি এরকম হচ্ছে কি চোঙের মতো যদি শেপ দিই, আর যদি কি দিই একটা বলের মতো যদি শেপ দিই, তার মধ্যে সবচেয়ে বেশি
পৃষ্ঠতলের ক্ষেত্র মানে সবচেয়ে কম পৃষ্ঠতলের ক্ষেত্রফল কার হবে জানিস? এই গোলকের। মানে একই আয়তন, এর আয়তন এর আয়তন এর আয়তন এর আয়তন সবার আয়তন সেম, কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবচেয়ে কম কার হবে? গোলকের। এই জন্য জলের কণা চাইবে কি গোলক হয়ে যেতে, না তো হবে কি সিলিন্ডার মানে হচ্ছে এরকম চোঙের মতো হবে বা অন্য কিছুর মতো হবে। জলের কণা কি হবে? একটা জলের কণা ধর এই যে যে জলটা এখানে অনেক জলের কণা আছে, এরা চাইবে কি ভেতরের দিকে টানতে। হ্যাঁ, দেখ এখন কি হচ্ছে ভেতরের দিকে টানছে, তাহলে ভেতরের দিকে যদি সবাই টানে এ এমন একটা শেপ নেবে যাতে এর ক্ষেত্রফল কম হয়। বলেছিল না তরলের পৃষ্ঠটান কি বলেছিল, যে তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সবসময় সংকুচিত করতে চায়। তার মানে কি হবে, এখানে যখন জলের কণাগুলো অনেকগুলো আছে তাকে সংকুচিত করে কি করতে চাইবে, গোল করে দেবে, তাই না? তার মানে কি এই অবস্থাতে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবচেয়ে কম। সুতোটাকে ফাটালে সুতোটা বৃত্তাকার হচ্ছিল কেন, ওর বাইরের দিকে ওকে টানছিল, ভেতরের দিকে টানছিল কি বাইরের দিকে টানছিল, ওই জন্য। তাহলে কি লিখবো, একই আয়তনের, এটা একটা লিখছে, একই আয়তনের বিভিন্ন আকারের ঘনবস্তুর মধ্যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়, সবচেয়ে কম হয়। হ্যাঁ অবশ্যই সবচেয়ে কম হয়। তাই পৃষ্ঠটানের জন্য, হ্যাঁ পৃষ্ঠটানের জন্য জলকণা গোলাকার আকার ধারণ করে। বুঝতে পারলি কেন গোলাকার আকার ধারণ করে? এটাই বলার ছিল, যে একই আয়তন অনেক আকারের যদি নিই তার মধ্যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবচেয়ে কম হয়, এই জন্য জলকণা কি হবে, গোলাকার আকার ধারণ করবে। জলকণা গোলাকার আকার ধারণ করবে। তাহলে এক্ষুনি বলেছি বল, তাহলে পৃষ্ঠটান কোন বলের জন্য হচ্ছে, সংশক্তি বল না আসঞ্জন বল? সংশক্তি বল, ঠিক আছে, সংশক্তি বলের জন্য। আচ্ছা, পৃষ্ঠটানের এবারে কি কি বিষয়ের উপর নির্ভর করছে সেটা লিখতে হবে, ঠিক আছে। লেখ, পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব, ঠিক আছে। পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব, ঠিক আছে। পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। এবার আমাকে বল, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি, তাপমাত্রা। তাপমাত্রা আমাকে বইয়ের কথা ছাড়, নিজেরা ভাব, আর জলকে যদি ফোটাই তার পৃষ্ঠটান কমবে না বাড়বে? আচ্ছা আমাকে বল, পৃষ্ঠটান কার জন্য হয়? সংশক্তি বলের জন্য। আমি যদি কোনো কিছুকে উত্তপ্ত করি তার কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। একটা জল যখন আছে একে যদি আমি উত্তপ্ত করি কি হয়, জল কোনো জিনিসকে উত্তপ্ত করলে কি হয়, সেটা আস্তে আস্তে বাষ্প হয়ে উড়ে যায়। কেন উড়ে যায়? যত তাপমাত্রা বাড়তে থাকে সেই কণাগুলো আস্তে আস্তে তাদের মধ্য থেকে দূরে সরে যেতে থাকে, হয়ে আসতে যখন সেরকম টেম্পারেচার আসবে তখন কি হবে, গ্যাস হয়ে উড়ে চলে যাবে। তাহলে সোজা কথায় বলতে গেলে কি, উত্তপ্ত করলে কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কমে যায়, মানে সংশক্তি বল কমে যায়। পৃষ্ঠটান কার জন্য হচ্ছিল, সংশক্তি বলের জন্য। তাহলে তাপমাত্রা যদি বাড়ে পৃষ্ঠটান কমে যাবে। তাহলে এরকম লিখতে পারিস, তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কমে যাবে। তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কমে যায়, ঠিক আছে।
এবারে না একটা সংকট উষ্ণতা বলে একটা উষ্ণতা হয়। কি উষ্ণতা? সংকট উষ্ণতা বলতে কি, কোনো তরলকে আমি উত্তপ্ত করতে করতে একটা উষ্ণতা হবে যেখানে তরলের পৃষ্ঠটান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সেটা হচ্ছে কি সংকট উষ্ণতা। সংকট উষ্ণতা, সংকট উষ্ণতা কি হবে? যে উষ্ণতায় যে উষ্ণতায় যে উষ্ণতায় কোনো তরলের পৃষ্ঠটান কি হয়ে যাবে, শূন্য হয়ে যায়। পৃষ্ঠটান শূন্য হয়ে যায়, তাকে তার সংকট উষ্ণতা বলে, তাই তো? তাকে তার সংকট উষ্ণতা বলে। দূষণটা লিখছি না, তোরা লিখে নিস বই থেকে। যদি কোনো তরল দূষিত হয়, মানে কোনো কিছু অন্য পদার্থ মিশে যায়, তাহলে তার পৃষ্ঠটান কমে যাবে। কেন কমে যাবে? পৃষ্ঠটান কেন কমে যাবে? হুম, পৃষ্ঠটান কেন কমে যাবে? কি রে, কেন কমে যাবে? তোরা এরকম একটা কথা, তোরা তো এখন মানে কম বেশি জানিস তো, এরকম কথা হয় না? বলে না যে রিলেশনশিপের মধ্যে থার্ড পার্সন ঢুকলে কি হয়? রিলেশনশিপের মধ্যে থার্ড পার্সন ঢুকলে রিলেশনশিপ ভেঙে যায়। জলের মধ্যে যদি অন্য কেউ ঢোকে, কমে যাবে। তাহলে জল ছিল আগে থেকে, তার মধ্যে যদি অন্য কিছু লবণ বা কোনো কিছু আসে, দুটো জলের কণার মধ্যে কি হবে, বল কমে যাবে। তাহলে দূষিত পদার্থ যদি ঢোকে জলের মধ্যে, তার তার পৃষ্ঠটান কমে যাবে। আচ্ছা, তারপরে আছে কি, দ্রবীভূত বস্তুর প্রকৃতি। দ্রবীভূত বস্তুর প্রকৃতি, ঠিক আছে? দ্রবীভূত বস্তুর প্রকৃতি, ঠিক আছে? দ্রবীভূত বস্তুর প্রকৃতি, ঠিক আছে? তরলে কি ধরনের বস্তু দ্রবীভূত আছে তার উপর কিন্তু পৃষ্ঠটান নির্ভর করবে। যেমন অজৈব পদার্থ যদি দ্রবীভূত হয়, পৃষ্ঠটান বেড়ে যাবে। জৈব পদার্থ দ্রবীভূত হলে পৃষ্ঠটান কমে যাবে। এক্ষুনি যে বললাম, দূষিত পদার্থ যদি আসে তাহলে পৃষ্ঠটান কমে যাবে। তাহলে এটা কি হবে এখন? এবার ভাব, থার্ড পার্সনের কথা বাদ দিলাম, তোর খুব বিশ্বস্ত বন্ধুকে তুই বললি এই চিঠিটা দিয়ে দিবি ওকে, ঠিক আছে? তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে গেল না ফার্স্ট? আর যদি শত্রুকে দিস, তাহলে কি হবে, ও আরো ভাঙিয়ে দেবে, ঠিক আছে? ওই রকমই হচ্ছে। তাহলে ওই তো বললাম যে খুলে দেখবে সেই হচ্ছে এই শত্রুর মধ্যে পড়ে। ঠিক আছে? তাহলে তাহলে কথা হচ্ছে কি, জল একটা কি পদার্থ? জল একটা জল একটা অজৈব পদার্থ। জল একটা অজৈব পদার্থ। এর মধ্যে যদি অজৈব পদার্থ মিশে যায় তাহলে পৃষ্ঠটান বেড়ে যাবে, মানে বন্ধু বন্ধু হয়ে গেল না? আর জল একটা অজৈব পদার্থ, এর মধ্যে যদি জৈব পদার্থ মিশে যায় পৃষ্ঠটান কমে যাবে। বুঝা যাচ্ছে? ব্যাস, বুঝে গেলে ভালো। এরপরে তরলের ওপরের মাধ্যম, তরলের ওপরের মাধ্যম, এগুলো বই থেকে লিখে নিস, ঠিক আছে? তরলের ওপরের মাধ্যম, তরলের ওপরের মাধ্যম কি হবে না, তরলের মুক্ত পৃষ্ঠের ওপরের মাধ্যমও পৃষ্ঠটান নির্ভরশীল। সাধারণ তাপমাত্রায় তরলের উপর শুষ্ক বায়ু থাকলে পৃষ্ঠটান হবে এইটা কত, 72। আর জলীয় বাষ্প থাকলে পৃষ্ঠটান কমে যাবে। কেন কেন কমে যাবে? এই কেন কমে যাবে, দেখ, এখানে জল আছে, এর ওপরের বায়ুটা যদি শুষ্ক হয়, তাহলে এর মধ্যে কোনো জলকণা নেই। হুম, এর উপরে বায়ু যদি শুষ্ক হয়, এর উপরে জলকণা নেই, তাহলে সব জলকণা কি আছে, এর ভেতরে আছে, তাহলে পৃষ্ঠটান কি হবে, বেশি হবে। আর যদি এর উপরে জলীয় বাষ্প থাকে, তাহলে জলীয় বাষ্পগুলো একটু উপরের দিকে টানবে, ফলে কি হবে, পৃষ্ঠটান কমে যাবে। তাহলে কি হচ্ছে, কোন তরলের উপরের তলে যদি শুষ্ক বায়ু থাকে, সেখানে পৃষ্ঠটান কি হবে, বেশি হবে। আর জলের উপরে যদি আর্দ্র বায়ু থাকে, জলীয় বাষ্প থাকে, তাহলে কি হবে, পৃষ্ঠটান কমে যাবে। কেন কমে যাবে, কি বলছি, শুষ্ক বায়ু আছে মানে কি, উপরে কোনো জলকণা নেই, যা জলকণা আছে নিচে, মানে এরা সব টানছে, পৃষ্ঠটান বাড়বে।
এখানে যদি জলীয় বাষ্প কোনো কিছু থাকে, সেই জলীয় বাষ্পের কণাগুলো কি হবে, একে একটু একটু করে উপরের দিকে টানবে, ফলে কি হবে, এই তরলের পৃষ্ঠটান কমে যাবে। এতটা পর্যন্ত একবার পড়ে নে, দেখে নে, দুটো একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, এরপরে পরে যাচ্ছে। দেখ এখন শুরু করছে কি সান্দ্রতা, ঠিক আছে, এত সময় পৃষ্ঠটান হলো, এবার সান্দ্রতা। সান্দ্রতা পড়ার আগে আমি ঘর্ষণ বল সম্বন্ধে একটু বলছি, যেটা হচ্ছে কি বল এবং গতি চ্যাপ্টারে হয়েছিল। ঘর্ষণ বলটা কিরকম ছিল বলছি, দেখ এদিকে দেখাবি। ঘর্ষণ বল, ঘর্ষণ বল কিভাবে এসেছিল, যে ধর এটা হচ্ছে কি একটা পৃষ্ঠতল আছে, তার উপরে একটা হচ্ছে কি ব্লক আছে, ঠিক আছে, এটা বস্তু আছে। তো আমি কি করছি, একে ধর এর কিছু একটা ওজন আছে, আমি একে প্রথমে অল্প করে টানছি, ঠিক আছে, টানলে কি হবে, এটা কি চলে যাবে, প্রথমেই যাবে না। ধরো এটা প্রথমে হচ্ছে কি, ধর আমি 10 নিউটন ফোর্স দিলাম, তাতেও এটা স্থির অবস্থায় আছে। 15, 20 এরকম করে বাড়াতে বাড়াতে 30 নিউটন ফোর্স দিতে এটা নড়তে শুরু করলো, ঠিক আছে। তো আগে তাহলে হয়েছিল কিরকম, যখন 10 নিউটন ফোর্স দিচ্ছি তখন হচ্ছে এর উপরেও বিপরীত দিকে এখানে একটা ঘর্ষণ বল কাজ করছে, ফলে কি হচ্ছে, একে যেতে দিচ্ছিল না। তার মানে কি, কোনো বস্তুর ওপর ঘর্ষণ বল কখন কাজ করছে, যদি একে আমি গতিশীল করার চেষ্টা করি, চেষ্টা করছি বা গতিশীল করি, তখন ঘর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। তাহলে এটা এটা এটাকে যখন আমি কম বল দিয়েছি, তখন কি হচ্ছে, স্থির আছে কিন্তু ঘর্ষণ বল কাজ করছে, মানে কি হচ্ছে, ঘর্ষণ বল বস্তু স্থির থাকলেও কাজ করতে পারে। এই কথাটা বোঝা গেছে কি সবার, ঘর্ষণ বস্তু স্থির থাকলেও ঘর্ষণ বল কাজ করতে পারে। তাহলে কি হচ্ছে, আমি এখানে যদি লিখি, কোনো বস্তুকে গতিশীল এই করার চেষ্টা করলে, চেষ্টা করা হলে, কোনো বস্তুকে গতিশীল করার চেষ্টা করা হলে, কোনো গতিশীল বস্তুকে গতিশীল, কোনো বস্তুকে গতিশীল করার চেষ্টা করা হলে সেটি সেটি স্থির অবস্থায় থাকলেও ঘর্ষণ বল ক্রিয়া করে। এই কথাটা কারোর কোনো অসুবিধা আছে কিনা? আমি প্রথমে যে বলটা দিয়েছি সেটা হচ্ছে কি কম আছে, ফলে কি হচ্ছে, একে চেষ্টা করছি আমি গতিশীল করার। ধরো এখানে 10 নিউটন বল দিলাম, তো ঘর্ষণ বলও 10 নিউটন কাজ করছে। 15 নিউটন বল দিলাম, ঘর্ষণ বলও 15 নিউটন কাজ করছে, করে কি হচ্ছে, একে যেতে দিচ্ছে না। এরপরে দেখা গেল এই যে যে তলটা আছে সেটা ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ 20 নিউটন ঘর্ষণ বল প্রয়োগ করতে পারে। তাহলে আমি, আমার যখন প্রযুক্ত বল 20 নিউটন থেকে একটু বেশি হবে, 21 নিউটন হয়ে যাবে, তখন এটা কি করবে, পিছলে যেতে শুরু করবে, ঠিক আছে। তখন এটা কি করবে, পিছলে যেতে শুরু করবে। তার মানে কি হচ্ছে, যত সময় স্থির ছিল তখন ঘর্ষণ বল কাজ করছিল, তার মানে ঘর্ষণ বল দুটোতেই কাজ করবে, স্থির থাকলেও কাজ করবে, গতিশীল থাকলেও কাজ করবে, কিন্তু গতিশীল করার চেষ্টা করতে হবে। আমি গতিশীল করার চেষ্টা করেছি, গতিশীল হয়নি, স্থির আছে, ঘর্ষণ বল কাজ করছে। গতিশীল করার চেষ্টা করছি, এখন গতিশীল হচ্ছে, তাতেও ঘর্ষণ বল কাজ করবে। কিন্তু সান্দ্রতার বেলা আলাদা হবে, সান্দ্রতা হচ্ছে কি, গতিশীল হলে তবে গিয়ে সান্দ্রতা কাজ করবে। এটা লিখে নিবি। এরপরে লেখ, সান্দ্রতা কাকে বলে। হ্যাঁ, সান্দ্রতা, ঠিক আছে। সান্দ্রতা কি লিখবো, যে যে ধর্মের জন্য প্রবাহী, যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি, তার পাশাপাশি দুটো স্তরের, দুটো স্তরের আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ হ্রাস করতে চায়, হ্রাস করতে চায়, প্রবাহীর সেই ধর্মকে
সান্দ্রতা বলে, প্রবাহীর সেই ধর্মকে সান্দ্রতা বলে। ঠিক আছে, প্রবাহীর সেই ধর্মকে কি বলে? সান্দ্রতা বলে। তো এটাকে নিয়ে বোঝার চেষ্টা করবো যে কি হচ্ছে এখানে, যে যে ধর্মের জন্য প্রবাহিতার পাশাপাশি দুটো স্তরের আপেক্ষিক বেগকে হ্রাস করতে চায়। মানে এখানে হচ্ছে কি রকম, যে ধর কোন একটা এটা ধর কোন একটা জায়গা, ধর তুই ভাবতে পারিস কোন একটা নালার মধ্য দিয়ে জল যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা হবে কি? ভূপৃষ্ঠ। তার উপরে কি আছে? জলের স্তর আছে, এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, এরকম করে আমি ভাবতে পারি। ঠিক আছে, জলের স্তর আছে, ঠিক আছে। এর মধ্যে একদম নিচের যে জলের স্তরটা আছে, সে কি করবে? ভূপৃষ্ঠের সঙ্গে আছে, তো ভূপৃষ্ঠ কি আছে? স্থির আছে। তাহলে একদম এই যে যে নিচের যে স্তরটা, সেটা কি হবে? স্থির থাকতে চাইবে, সেটা অতটা গতিশীল হবে না। তার উপরের হচ্ছে কি হবে? তার উপরের স্তরটা কি হবে? একটু গতিশীল হবে বেশি। তার উপরের স্তরটা আরো বেশি গতিশীল, তার উপরের স্তরটা আরো বেশি গতিশীল। যদি তোরা দেখিস যে সমুদ্র, ঠিক আছে, সমুদ্রতে যদি তোরা দেখিস, সমুদ্রের উপরে অনেক ঢেউ আসে, তো সমুদ্রের উপরে অনেক ঢেউ আসে, কিন্তু একদম সমুদ্রের গভীরে যদি চলে যাস, ওরকম ভাবে কিন্তু কোনো ঢেউ আসে না। ঠিক আছে, কেন না? সমুদ্রের নিচের যে জলের স্তর, সেটা প্রায় স্থির থাকে, আর উপরের জলের স্তর হচ্ছে কি বেশি গতিশীল হয়। হ্যাঁ, ভূপৃষ্ঠ ওখানে, ঠিক আছে। তার উপরে কি হচ্ছে? এই স্তরগুলোর একটা চাপও পড়ছে নিচে, ঠিক আছে, ওটা অত বেশি গতিশীল হতে পারবে না, এগুলো কারণ। ঠিক আছে, তো এবারে কথা হচ্ছে যে যখন যখন এই ওপরের স্তরটা গতিশীল হতে চাইবে, যখন যখন জলের যে স্তর, ওপরের স্তরটা বেশি গতিশীল হতে চাইবে, নিচের স্তরটা কিন্তু একে যেতে দেবে না, কি করবে? টেনে রাখবে। বুঝতে পারলি কি বললাম? জলের অনেকগুলো স্তর আছে, তো নিচে একটা স্তর আছে, তার উপরে স্তর, তার উপরে স্তর, তার উপরে স্তর। নিচের স্তর মানে কি? একদম নিচে কি আছে? ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠের উপরে দিয়ে যখন জলের যাবে, তখন কি করবে? একে যেতে দেবে না, কি করবে? নিচে কি করবে? একে মানে হচ্ছে কি নিচে ব্যাক সাইডের দিকে কি করবে? একটা টান দিয়ে রাখবে, যাতে না যেতে পারে। ওর উপরের স্তরটা কি করবে? ধরে এই স্তরটা, এই স্তরের যে যে বেগটা, এর নিচে যে আছে, সে কি করবে? একে পেছনের দিকে টেনে রাখবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে? পাশাপাশি দুটো স্তর কি করছে? পাশাপাশি দুটো স্তর আপেক্ষিক বলতে কি? এই নিচের স্তরের সাপেক্ষে উপরের স্তরটা কত বেগে যাচ্ছে, তাহলে এই পাশাপাশি দুটো স্তর কি করবে? আপেক্ষিক বেগটাকে হ্রাস করতে চাইবে। এটাই হচ্ছে সান্দ্রতা ধর্ম। তাহলে তাহলে এইখানে সান্দ্রতা কাজ করতে গেলে কি করতে হবে? গতিশীল হতে হবে না, স্থির থাকলে তো হবে না। কেন? আপেক্ষিক বেগ হতে হবে, না হলে হবে না। কিন্তু ঘর্ষণের বেলা কি হচ্ছিল? স্থির থাকলেও হবে। এই হচ্ছে যে ধর্মের জন্য প্রবাহিতার পাশাপাশি দুটো স্তর, পাশাপাশি হতে হবে কিন্তু, হ্যাঁ, আপেক্ষিক বেগ হ্রাস করতে চায়, প্রবাহীর সেই ধর্মকে সান্দ্রতা বলে। ঠিক আছে, ওখানে এরপরে কি করব? সান্দ্রতা এবং ঘর্ষণের মধ্যে পার্থক্য লিখব। লেখ, ঘর্ষণ ও সান্দ্রতার মধ্যে পার্থক্য। ঠিক আছে, ঘর্ষণ ও সান্দ্রতার মধ্যে পার্থক্য বইতে আছে লেখা ভালোভাবে, আমি আর লিখছি না। ঠিক আছে, ঘর্ষণ ও সান্দ্রতার মধ্যে পার্থক্য। প্রথম পার্থক্য কি আছে? দুটি বস্তু স্থির থাকলেও ঘর্ষণ ক্রিয়া করতে পারে। এই নিয়ে কারোর কোনো অসুবিধা আছে? দুটি বস্তু স্থির থাকলে ঘর্ষণ ক্রিয়া করতে পারে। সান্দ্রতাতে কি লেখা আছে? প্রবাহী স্থির থাকলে সান্দ্রতা ক্রিয়া করে না। কেন বলা হচ্ছিল? যে আপেক্ষিক বেগ কথাটা ছিল। সেকেন্ড কি? ঘর্ষণ স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়। মানে কতটা স্পর্শতলের ক্ষেত্রফল কতটা জায়গাতে জুড়ে আছে, মানে ধরো টেবিল যদি আমি দেখি, টেবিলের উপরে যে বইটা আছে, সেটা কতটা ক্ষেত্রফলে আছে তার উপরে কিন্তু ঘর্ষণ বল নির্ভর করছে না। ঘর্ষণ বল অন্য কিছুর উপর নির্ভর করে, একটা লম্ব বল বলে হয়, তার উপরে নির্ভর করে। ঠিক আছে, আপাতত এটুকু। কিন্তু স্পর্শতলের ক্ষেত্রফলের উপর সান্দ্রতা বল ক্রিয়াশীল হচ্ছে। ঠিক আছে, তাহলে দুটো
পার্থক্য হয়ে গেল, একটা হচ্ছে কি বস্তু স্থির থাকলেও ঘর্ষণ বল ক্রিয়া করতে পারে, বস্তু স্থির থাকলে সান্দ্রতা বল ক্রিয়া করবে না। আর কি ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়, কিন্তু সান্দ্রতা বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। ঠিক আছে, এবারে অনেকের ধারণা কি যার ঘনত্ব বেশি হয় তার সান্দ্রতা বেশি হতে পারে, এরকম নয়। ঘনত্ব এবং সান্দ্রতা কি হচ্ছে, দুটো আলাদা আলাদা ভৌত রাশি। ঠিক আছে, লিখতে পারিস ঘনত্ব ও সান্দ্রতা দুটো আলাদা আলাদা ভৌত রাশি। অনেকে গুলিয়ে ফেলে ঘনত্ব ও সান্দ্রতা, সান্দ্রতা দুটি আলাদা ভৌত রাশি, ভৌত রাশি আছে, আলাদা ভৌত রাশি। এবারে সান্দ্রতাঙ্ক কাকে বলে সেটা লিখবো, সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, সান্দ্রতাঙ্ক হচ্ছে কি, লেখ সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক লেখ, প্রবাহীর প্রবাহীর পাশাপাশি, প্রবাহীর পাশাপাশি কি লিখবো, প্রবাহীর পাশাপাশি, পাশাপাশি একক ব্যবধানে থাকা, একক ব্যবধানে থাকা দুটি স্তরের, দুটি স্তরের, দুটি স্তরে একক একক আপেক্ষিক বেগ বজায় রাখতে গেলে, বজায় রাখতে গেলে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োগ করতে হয়, তাকে প্রবাহীর, তাকে প্রবাহীর সান্দ্রতাঙ্ক বলে, তাকে প্রবাহীর সান্দ্রতাঙ্ক বলে। ঠিক আছে, প্রবাহীর পাশাপাশি একক ব্যবধানে থাকা, একক ব্যবধানে থাকা দুটি স্তরের, প্রবাহীর পাশাপাশি একক ব্যবধানে থাকা দুটি স্তরের একক আপেক্ষিক বেগ, বলছি সবগুলো বলছি, এখানে অনেক কিছু বলার আছে, একক ব্যবধানে, তারপরে একক আপেক্ষিক বেগ, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োগ করতে হয়, এগুলো সব কিছু বলছি। আগে লিখে নে সবাই, লিখে নে সবাই। দেখ প্রথম যেটা লেখা আছে, প্রবাহীর পাশাপাশি একক ব্যবধানে থাকা দুটি স্তরে, এটার মানে কি, প্রবাহীর পাশাপাশি থাকা একক ব্যবধানে দুটি স্তর বলতে কি, এই একটা স্তর আছে, তার থেকে এক একক দূরে আরেকটা স্তর আছে। ঠিক আছে, এরকম করে, ঠিক আছে, একক ব্যবধানে এরকম স্তর আছে। আচ্ছা, এরকম ছাড়া তো থাকবে না, ছাড়া থাকবে না, তবে কি হবে, মানে কি বলবো আর, এরকম দুটো স্তর আছে, তবে স্তরগুলোর যে মানে এটা এটা হবে কত, 1 মিটার, 1 সেন্টিমিটার, যে এককে নেব এটা, হলে কি হচ্ছে, হলে কি হচ্ছে দেখ, দুটি স্তরে একক আপেক্ষিক বেগ বজায় রাখতে, একক আপেক্ষিক বেগ বজায় বলতে কি, এর যা বেগ তার থেকে এর বেগ 1 একক বেশি হবে, মানে এর বেগ যদি 10 হয় তাহলে এর হবে কত, 11। ঠিক আছে, এটা করতে গেলে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয়, মানে এর যে ক্ষেত্রফল আছে না, সেই ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে এবার বল, এখানে বল কথাটা তো লিখেছে,
স্পর্শকীয় বল কথাটা লিখেছে, তারপরে কি কি লিখেছে, একক ব্যবধানে লিখেছে, একক আপেক্ষিক বেগ বজায় রাখতে লিখেছে, প্রতি একক ক্ষেত্রফলে লিখেছে, এতগুলো কথা লিখেছে। ঠিক আছে, এই জন্য এর এককটাকে আমরা কিরকম লিখবো, এর একক হবে, দেখ কিরকম একক হচ্ছে, দেখ বলছি। এর একক যদি আমি লিখি এখান থেকে, প্রথমে এর একক লিখে নে, সিজিএস একক। সিজিএস একক হচ্ছে কি পয়েজ, ঠিক আছে, পয়েজ, POISE, বাংলায় হচ্ছে কি পয়েজ। ঠিক আছে, এসআই একক, এসআই একক হচ্ছে কি পাস্কাল সেকেন্ড, পাস্কাল সেকেন্ড। ঠিক আছে, পাস্কাল সেকেন্ড, এতটা পর্যন্ত আগে লেখ। তাহলে কি হলো, এটা ক্ষেত্রফল হলো, এটা এটা হচ্ছে কি বল হলো, প্রতি একক ক্ষেত্রফলে মানে কত হলো, ক্ষেত্রফল হলো প্রতি একক ব্যবধানে দুটি স্তরের একক আপেক্ষিক বেগ, মানে কি ডি দূরত্বে থাকলে তাদের মধ্যে বেগের পার্থক্য যদি ভি হয়, তাহলে একক দূরত্বে থাকলে বেগের পার্থক্য কত হবে, V/D। এইটার একক বার করে দেখ কি আসছে, বলের একক কি হচ্ছে নিউটন, ক্ষেত্রফলের একক কি হচ্ছে মিটার স্কোয়ার, বেগের একক কি মিটার পার সেকেন্ড, আর নিচে কি ছিল দূরত্ব মানে কি ছিল মিটার, মিটার মিটার কেটে গেল, সেকেন্ডটা কি হবে উপরে উঠে যাবে, নিউটন পার মিটার স্কোয়ার মানে কি পাস্কেল, আর উপরে সেকেন্ড উঠে যাবে, একক হবে কি পাস্কেল সেকেন্ড। বইতে তো দেওয়া নেই এটা, এই জন্য এরকম করে বললাম। ঠিক আছে, পুরো সংজ্ঞা থেকে এককটা কিভাবে আসছে। ঠিক আছে, আর যদি মুখস্থ করে রাখতে চাস রাখতে পারিস। আপাতত একক কি হচ্ছে পাস্কেল সেকেন্ড, আর সিজিএস একক কি লেখা যেতে পারে, ডাইন, না ডাইন, সিজিএস একক কি লেখা যেতে পারে, পাস্কেলটাকে আমরা সিজিএস এ কি লিখতে পারি, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, মানে চাপের একক ইনটু সেকেন্ড, এটা লেখা যায়, চাপের একক ইনটু সেকেন্ড। ঠিক আছে, এই পুরোটাকে বলেছে কি দেখ, পরিবাহীর পাশাপাশি প্রতি একক ব্যবধানে দুটি স্তরের একক আপেক্ষিক বেগ বজায় রাখতে, মানে কি হচ্ছে আপেক্ষিক বেগ বাই দূরত্ব, এইটা প্রতি একক ক্ষেত্রফলে যে বল, মানে বল বাই ক্ষেত্রফল, আর এটা হলো। এবার এখান থেকে এককগুলো লিখেছি কি, এসআইতে বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে কি বেগের একক মিটার পার সেকেন্ড, দূরত্বের একক মিটার, মিটার মিটার কেটে গেল, নিউটন পার মিটার স্কোয়ারকে কি বলছি পাস্কাল, সেকেন্ডটা উপরে উঠে গেছিল পাস্কাল সেকেন্ড। ঠিক আছে, নিজে তো পড়বি না, লোককেও পড়তে দেবে না। ঠিক আছে, এত পর্যন্ত থাক।